হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে অনেকগুলো বিষয় আলোচনার আছে। এর মধ্যে আছে আমাদের মসজিদ, মন্দির, ধর্মীয় উপাসনালয় সমূহ হবে, কিভাবে তারা নামাজ বা উপাসনা করে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আপনারা যেটা শুনেছেন যে গতকাল নিউ ইয়র্কে একটি রায় হয়েছে কোর্টে যে ধর্মীয় উপাসনালয় খুলে দিতে হবে। এই বিষয়ে নিউ ইয়র্ক ঢাকা ফ্লাইট নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কারা? নিউ ইয়র্ক ঢাকা ফ্লাইট এখনো আমরা শুনতে পাচ্ছি চালু হয় নাই, কেউ কেউ বলছেন চালু হয়েছে। অনেক প্রবাসী বাংলাদেশে যেতে চান। এটা নিয়ে এক ধরনের বিভ্রান্তি আছে। এই বিভ্রান্তি নিরসনের জন্য আমরা আজকে আমাদের গেস্ট ডেকেছি, কথা বলবেন। ট্যাক্স রিটার্নের শেষ দিন, আমরা কোনো নতুন আইন হয়েছে কিনা বা কোনো নিয়ম কানুন নতুন হয়েছে কিনা বিষয়টি আমরা জানার চেষ্টা করব, এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থনার নতুন নিয়ম নিয়ে নতুন নিয়ম এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে কিছু পত্র পত্রিকার খবর নিয়ে এই বিষয়টি আমরা কথা বলবো। বাড়িওয়ালা নিয়ে বাড়িওয়ালারা তারা কি করছেন, বাড়িওয়ালারা কি করছেন, মোটের বাড়ি ভাড়া এগুলো কি হবে, তো এই বিষয়গুলো আমরা আলোচনা করবো আজকে। অন্যান্য বিষয় থাকবে। সাউন্ড শোনা যাচ্ছে। আজকে আমাদের সাথে আছেন জনাব নজরুল ইসলাম, যিনি অস্ট্রেলিয়া ডিজিটাল ওয়ান ট্রাভেলস এর প্রধান। জনাব নজরুল ইসলাম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। থ্যাংক ইউ তাহের ভাই। আমাদের সাথে আছেন মোহাম্মদ খলিলুর রহমান, খলিল বিরিয়ানির প্রধান। জনাব খলিল, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছেন জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, জামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছেন জনাব হেলাল উদ্দিন, যিনি ব্রুকলিনের বাসিন্দা এবং সেখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত। জনাব হেলাল উদ্দিন, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম তাহের ভাই, আপনাকে সহ বাকি পার্টিসিপেন্ট যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাদের আয়োজন করে। আপনি বোধহয় প্রথম টাইম টেলিভিশনে আসলেন। আমরা সৌভাগ্যবান যে আপনাকে পেয়েছি আজকে। দর্শক আমাদের সাথে একটু পরে যোগ দেবেন মর্গেজ ব্যাংকার জনাব ফাহিম জান। তিনি 9:30টায় আমাদের সাথে যোগদান করবেন এবং মর্গেজ এবং বাড়ি ভাড়া এবং রেন্ট এসব বিষয় নিয়ে আলোচনা করবেন। দর্শক, আপনারা যারা টেলিভিশনে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা ফেসবুকে দেখছেন তাদেরকে বলবো অনুষ্ঠানটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে, তাহলে সবাই উপকৃত হবে। জনাব নাজমুল হাসান, আপনাকে দিয়ে দিনের আপডেট শুরু করব। শুভেচ্ছা জনাব নাজমুল হাসান, আপনাকে সম্পাদক সাপ্তাহিক পরিচয়। আজকে আপনার পত্রিকা বেরিয়েছে, আপনি নিশ্চয়ই খুব টায়ার্ড, তারপরেও এসেছেন কমিউনিটির এই দুর্দিনে। আপনার মনের তাগিদ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ তাহের এবং ধন্যবাদ সব প্যানেলিস্টদের। আপনাদের সাউন্ডটা একটু লো আছে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে, জি। ওকে, ধন্যবাদ প্যানেলিস্টদেরকে। এবং আজকে কয়েকজন প্যানেলিস্টকে বেশ সতেজ লাগতেছে। বিশেষ করে একজন জীবনের প্রথম বোধহয় টেলিভিশনে হাজির হয়েছেন। উনি উনি ডাক্তার নজরুল। যাই হোক, ট্রাভেলিং এর ডাক্তার আর কি। সবকিছু সমাধান ওনার কাছে পাওয়া যায়। যাই হোক, ভালো এবং ওনার একটা সুনাম আছে, কিন্তু হচ্ছে ওনার কাছে কেউ কোনো পয়সা পাবে না, সবার টাকা দিয়ে দেয়। যদিও নিউ ইয়র্কে অনেক ট্রাভেলার্সের কাছে টিকিট কিনে অনেকে পয়সা পাবে, 6 মাস 7 মাস ঘুরে পায় না, কিন্তু উনি পয়সাটা দিয়ে দেয়। এই সুনামটা আছে ওনার। আমি সেটা হচ্ছে আপনার ফোনটাকে একটু জায়গা স্টেবল করেন, এটা বারবার নড়তেছে কিন্তু এবং সাউন্ড করছে। জি, যাই হোক, আমি যে কথাটা আবার শুরু করি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের অবস্থা কিন্তু খুব ভালো না। আমরা আমরা নিউ ইয়র্ক সিটির বাসী, স্টেটের বাসিন্দারা খুবই আজকে গতকালকে একটি ইনসিডেন্ট হয়েছে, সেটি আমাদের জন্য একটু আশঙ্কার কারণ না হলেও একটু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। গভর্নর আজকে সেই বিষয়ে কথা বলেছেন। আমি সেই বিষয়টা আজকে বলে রাখি, আপনার সাউন্ড খুব লো হয়ে গেছে। সাউন্ডটা একটু বাড়ান আপনার। হয়ে গেছে কার? হ্যাঁ, আমার সাউন্ড লো হয়ে গেছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। পিছনে গেলে সাউন্ড। যাই হোক, আমি যে কথাটা আবার বলার চেষ্টা করি যে আজকে মেয়র কোনো সাংবাদিক সম্মেলনের আয়োজন করেননি। তিনি আজকে বোধহয় ছুটি কাটিয়েছেন। গভর্নর করেনি, কিন্তু তিনি টুইটের মাধ্যমে নিউ ইয়র্কের এই মেডিকেল কন্ডিশন, যেটা আমরা বলি হসপিটাল অ্যাডমিশন, ইনফেকশন রেট, টেস্টিং এর রেট,
এবং নিচের হার এগুলি তিনি ইদানিং টুইটের মাধ্যমে দিচ্ছেন এবং সেটি আমি দর্শকদের সাথে শেয়ার করছি প্রতিদিন। আর গভর্নর কুমু আজকে যে হিসেবটি দিয়েছেন তাতে উনি এখন শুরু করেন হিসেবটি টেস্টিং দিয়ে, এবং গতকাল নিউ ইয়র্ক স্টেটে, সিটি নয়, সমগ্র নিউ ইয়র্ক স্টেটে ৭৩,২৬২ জনের টেস্ট হয়েছে। তার ভিতরে মাত্র ৭০৩ জন, আমি আবার বলি ৭৩,২৬২ জন টেস্টিং এর ভিতরে মাত্র ৭০৩ জনকে পজিটিভ পাওয়া গেছে, যেটি 0.9%, অর্থাৎ 1%-এরও কম, যা আগের দিন ছিল 1.3%। এক্ষেত্রে নিউ ইয়র্ক যথেষ্ট স্টেট, আমি আবারও বলি নিউ ইয়র্ক স্টেট যথেষ্ট উন্নতির দেখা যাচ্ছে এই টেস্টিং এর ব্যাপারে, যদিও যুক্তরাষ্ট্রের বাকি সবকটি স্টেটের সংক্রমণের হার খুবই বাড়ছে, এবং এই বাড়ার কারণে আমি একটু পরে আসছি, সেটি ফ্লোরিডা এবং টেক্সাস এবং অ্যারিজোনা কয়েকটি স্টেটে লকডাউন আবার ফিরে যাচ্ছে। দুটি স্টেট অলরেডি চলে গেছে, একটা হচ্ছে ফ্লোরিডা, একটা হচ্ছে অ্যারিজোনা। সরি। আর গভর্নর আজকে আরেকটি যেটি হিসাব দিচ্ছেন সেটা হচ্ছে নিউ ইয়র্ক হসপিটাল অ্যাডমিশন, এবং সেই হসপিটাল অ্যাডমিশনে গতকাল ছিল ৯০৮ জন, এর আগের দিন ছিল ৯৫১ জন, সেখানে অনেক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবং মৃতের হার গতকাল ছিল ১৩, এর আগের দিন ছিল ১৪ জন। অতএব পরিস্থিতি অনেকটা স্টেবল, স্থিতিশীল আছে বলা যায়। এবং গভর্নর আজকে বেশ কিছু কথা বলেছেন এই সংক্রমণের ব্যাপারে, এবং উনি বারবারই বলছিলেন যে নিউ ইয়র্কবাসী যথেষ্ট সংযমের পরিচয় দিয়ে এই অবস্থায় এসেছি আমরা, এবং সেই অবস্থা যাতে ধরে রাখতে পারে সেই জন্য তিনি সবাইকে সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক ব্যবহার করার কথা বলে আসছেন। গতকালকে একটি ঘটনা পাওয়া গেছে, একজন ছাত্র সে গ্রাজুয়েশনের সেরিমনিতে জয়েন করছে, তার আগে সে চাপাকুয়া, যেখানে আপনারা জানেন বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের বাড়ি, আর সেই এলাকার স্কুলের বাসিন্দা, সেখানে সে হাই স্কুল গ্রাজুয়েশনে গিয়েছিল, এবং সেই গ্রাজুয়েশনে সে তার আসার পরে তার ভিতরে কোভিড এর সিমটম পাওয়া যায়, এবং পরে টেস্টিং করে ওইখানে একটা ক্লাস্টার পাওয়া যায়। সে কিন্তু চাপাকুয়াতে বসবাস করে না, সে থাকে ওয়েস্টচেস্টার কাউন্টিতে, এবং সেই ওয়েস্টচেস্টার কাউন্টি থেকে এখন ক্লাস্টার যেখান থেকে শুরু হয়েছিল নিউ ইয়র্ক স্টেটের, সেখানে এখন আরো ৪ জনকে পাওয়া গেছে যেটা তার সাথে সম্পর্কিত। এবং এই ছাত্রটি দিন কয়েক আগে ফ্লোরিডা ঘুরে এসেছিল, এবং আপনারা জানেন যে ফ্লোরিডার অবস্থা খুবই শোচনীয় এই মুহূর্তে, এবং প্রতিদিনই সেখানে সংক্রমণের হার বাড়ছে, এবং মায়ামি ইতিমধ্যে লকডাউনে চলে এসেছে, আরো কয়েকটি অঞ্চল সেখানে লকডাউনে আসছে, এবং ফ্লোরিডা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। তার পাশাপাশি অ্যারিজোনা, টেক্সাসও আমরা জানি তাদের সংক্রমণ হার বাড়ছে, এবং গত ৩ দিন ধরে এই যুক্তরাষ্ট্রে শুধু স্টেট ছাড়া বাকি সব স্টেটে গড়ে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার মানুষ সংক্রমিত হচ্ছে নতুন করে। এটিকে কিভাবে কন্ট্রোলে আনা যায় সে ব্যাপার নিয়ে প্রশাসনের ভিতরে কথা চলছে। আপনি জানেন শুক্রবার আর গতকাল প্রায় ২ মাস পর হোয়াইট হাউসের টাস্ক ফোর্সে যেটি করোনার কারণে টাস্ক ফোর্সটি গঠিত ছিল, সেখানে সাংবাদিক সম্মেলন তারা করেছে ২ মাস পর, এবং বিশেষ করে ডক্টর অ্যান্থনি ফাউচি তরুণ সমাজকে একটু দোষারোপ করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে সংক্রমণের মূল কারণ তারা সোশ্যাল ডিস্টেন্সিংটা সেভাবে মানছে না, মাস্কও ব্যবহার করছে না, এবং তিনি বলেছেন যে যদি সতর্ক না হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এবং তিনি ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে বলেছেন, বিভিন্ন স্টেটের ব্যাপারে বলেছেন যে স্টেটগুলোকে লকডাউনের ব্যাপারটি আরো জোরালো করতে হবে, এবং বেশ কয়েকটি স্টেট এখন আফসোস করছে, বিশেষ করে ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডা, যে তারা কেন দ্রুত তাদের ইকোনমি খুলেছে, যেখানে নিউ ইয়র্ক একটু ব্যতিক্রম, কারণ নিউ ইয়র্ক সবকিছুই স্ট্যাটিস্টিক্স এর উপরে, প্রাপ্ত তথ্যের উপরে, হসপিটাল অ্যাডমিশনস এবং ইন্ডিকেটরস এবং ডেথ রেট এবং সংক্রমণ টেস্টিং এই কয়েকটি ফিগারকে তুলনায় রেখে তারপর তারা সেই নিউ ইয়র্ক স্টেটের অঞ্চলগুলো খোলার চেষ্টা করেছে, এবং তা কিন্তু সমগ্র নিউ ইয়র্ক স্টেট কিন্তু একদিনে খোলা হয়নি, ধাপে ধাপে খোলা হয়েছে। এবং আপনারা জানেন নিউ ইয়র্ক সিটি এখন সবচেয়ে পিছনে, দ্বিতীয় ধাপে, যেখানে নিউ ইয়র্ক স্টেটের বাকি সবগুলো অঞ্চল তৃতীয় ধাপে রয়েছে, নিউ ইয়র্ক সিটি দ্বিতীয় ধাপে। এবং পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে, বর্তমানে যে অবস্থায় আছে, তাহলে আগামী ৬ তারিখ নিউ ইয়র্ক সিটি দ্বিতীয় ধাপে পৌঁছবে। আরেকটি ব্যাপার যেটা নাজমুল ভাই, আপনার সাউন্ড নিয়ে লোকজন কমপ্লেন করতেছে। আবার ঠিক আছে, একটু সামনে এসে বলতে হবে আপনাকে, আমার মনে হয়। হ্যাঁ,
বুঝতেছি না কেন সাউন্ডটা আজকে ডিস্টার্ব করছে। যাই হোক, আমি চেষ্টা এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, জি। যে কথাটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে আপনারা জানেন যে ফ্লোরিডার কথাটি বলেছি, যে ফ্লোরিডা ঘুরে আসার পরে নিউ ইয়র্কের চাপাকুয়ার হাই স্কুলের একটি ছাত্র যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং তার মাধ্যমে আরো 4 জন সংক্রমিত হয়েছে, যার ফলে নিউ ইয়র্কে একটি ক্লাস্টার ডেভেলপ হচ্ছে বলে গভর্নর আজকে নির্দেশ দিয়েছেন পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য, এবং তাকে ইতিমধ্যে আইসোলেশনে নেওয়া হয়েছে। এবং এই জন্য গভর্নর আরো সতর্ক করেছেন যে যারা এই আইসোলেশন কিংবা করোনা ভাইরাসের সময় যে নিয়মগুলো ছিল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের, তা মানছেন না, তাহলে কিন্তু পরিস্থিতি আবার অন্যান্য স্টেটের মতো হয়ে যেতে পারে। এবং গভর্নর আজকে আরো একটি ব্যাপার বলেছেন, যেটি আমি গত কয়েকদিন আগে থেকে বলছি, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেকটিকাট, এই 3 স্টেটের যারা প্রবেশ করবেন, এই যে সমস্ত স্টেটে এখন সংক্রমণ বাড়ছে, সে সমস্ত স্টেট তাদের 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাধ্যতামূলক ভাবে। এবং এইটিতে গভর্নর আজকে বলেছেন যে নিউ ইয়র্ক স্টেটের বাসিন্দা যারা এই আইন মানবে না, যারা এই নীতি মেনে চলবে না, তাদের প্রথমে $2000 পর্যন্ত ফাইন করার বিধান রাখা হয়েছে। তবে এবং আরেকটি কথা, গভর্নর আজকে যেটি এই কোয়ারেন্টাইনের বিষয়টি গত বুধবার থেকে আসলে কার্যকর করা হয়েছে, এবং যারা এই মানছেন না তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আমি গতকালও বলেছি, গভর্নর এয়ারলাইন্স গুলোর সাথে কথা বলছেন, এই সমস্ত স্টেট গুলো যারা এখানে এখন সংক্রমণ বাড়ছে, সেই সমস্ত স্টেট গুলোতে মানুষ নিউ ইয়র্কে ফিরে আসলে তাদেরকে কিভাবে কোয়ারেন্টাইনে রাখা হবে সেই ব্যবস্থা নিয়ে তারা কথা বলছেন। আরেকটি কথা বলেছেন গভর্নর আজকে, সেটিও আমি মনে করি গুরুত্বপূর্ণ, আমাদের সকলের জানা দরকার। সেটি হচ্ছে যে নিউ ইয়র্কের বাসিন্দা যারা এই স্টেট গুলোতে ঘুরতে যাবেন কিংবা ভ্রমণে যাবেন কিংবা কাজে যাবেন, তারা যদি অসুস্থ হয়ে পড়েন, তারা কিন্তু নিউ ইয়র্ক স্টেটের পেইড সিক লিভ থেকে বঞ্চিত হবেন। অতএব সে ব্যাপারেও, নিউ ইয়র্কের বাইরে যাওয়ার ব্যাপারেও গভর্নর ইঙ্গিত সঙ্গত সতর্ক করে দিয়েছেন আজকে, যে কেউ যদি অসুস্থ হন নিউ ইয়র্ক স্টেটের বাইরে গিয়ে, তাহলে তারা স্টেটের পেইড সিক লিভটি আর পাবেন না। তো যাই হোক, এই ব্যাপারে যারা বাইরে যেতে চান তারা খুব সতর্কতার সাথে যাবেন। আর আরেকটা কথা যেটা বলার চেষ্টা করছিলাম, আমি একটু আগেই বলেছি ফ্লোরিডার কথা। ফ্লোরিডাতে প্রতিদিন প্রায় 10,000 মতন কেস প্রতিদিন এখন নতুন সংক্রমণের কেস পাওয়া যাচ্ছে, এবং যেটি খুবই আশঙ্কাজনক। এবং সেটি প্রতিদিনই প্রায় 1000 করে বাড়ছে। এর আগের দিন ছিল 8,000 সামথিং, গতকাল সেটা ছিল 9,000 এর কিছু বেশি। প্রতিদিনই 1,000 করে বাড়ছে, এবং এতে অনেকেই খুব আতঙ্ক ফিল করছেন। যদিও ফ্লোরিডাতে বেশ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু কোনোভাবেই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। এবং এই পর্যন্ত মায়ামি হেরাল্ড যে খবরটা দিয়েছে, তাতে তারা বলছে যে এই পর্যন্ত ফ্লোরিডাতে 1,32,525 জন এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর আমি যেটা বলেছি যে নিউ ইয়র্ক স্টেটের এই 3 বাসিন্দা, 3 স্টেট কানেকটিকাট, নিউ ইয়র্ক এবং নিউ জার্সি বাসিন্দারা সতর্কতার সাথে চলাফেরা করার জন্য 3টি স্টেটের গভর্নর বলেছেন, এবং যতখানি সম্ভব তাদেরকে মাস্ক ব্যবহার এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য বলা হয়েছে। আরেকটি বিষয় যেটি আমি একটু আগে বলতে চাচ্ছিলাম, যে অনেকেই জানতে চেয়েছেন রেন্ট রিলিফের ব্যাপারে। রেন্ট রিলিফে এই বছরই আমাদের কমিউনিটি থেকে একদমই সরে যাচ্ছে না। তার কারণটা হচ্ছে যে এই কমিউনিটি একটি এই রেন্ট রিলিফের নামে একটি মানে মানে কি বলবো, ফলস হোপ দেওয়া হয়েছিল। কারণ এই রেন্ট রিলিফ বিলের মূল বিষয়টি হচ্ছে, কেউ যদি ইনকাম লস করে থাকে, আয় যদি কারো না থাকে, তারাই শুধু রেন্ট রিলিফ বিলের আওতায় আসবে। আপনি আনএমপ্লয়মেন্ট সুবিধা পাচ্ছেন কিংবা অন্য ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছেন, তারা কিন্তু কোনোভাবেই এই আনএমপ্লয়মেন্ট বেনিফিট পেলে এই রেন্ট রিলিফ বিলের আওতায় আসবেন না। অতএব এই বিষয়ে আর ধূম্রজাল কিংবা বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আর নিউ ইয়র্ক স্টেটে কিংবা নিউ ইয়র্ক সিটিতে মেয়র কিংবা গভর্নর কখনো কাউকে ভাড়া মওকুফের কথা বলেননি। তিনি অনেকবার সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। মেয়র শুধু বারবার বলার চেষ্টা করেছেন, তিনি গভর্নরকে রিকোয়েস্ট করেছেন যে অগাস্টের 20 তারিখে যে মনিটরিয়ামটি শেষ হয়ে যাচ্ছে, যে মামলা করার ব্যাপারে বাড়ি ভাড়া অনাদায় থাকলে সেটি যেন ভাড়াটিয়াদের সুবিধার্থে 12 মাসের একটি পেমেন্ট স্কেডিউল করার ব্যবস্থা করা হয়। কিন্তু সেই ব্যাপারে গভর্নর কিংবা নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি কিংবা সিনেট এখনো কোনো কথা বলেননি। তবে রেন্ট রিলিফ বিলের ব্যাপারে যে গভর্নর স্বাক্ষর করেছেন ঠিকই, কিন্তু তার বিস্তারিত এখনো জানানো হয়নি। আর লিঙ্কটাও এখনো আসেনি। তবে লিঙ্ক আসলেও একটা কথা স্পষ্ট, যারা কোনো না কোনোভাবে বেনিফিট পেয়েছেন, যাদের আয়ের থেকে বঞ্চিত হননি, সেটা আনএমপ্লয়মেন্টের মাধ্যমে হোক,
চাইল্ড সাপোর্টের মাধ্যমে কিংবা অন্য কোনো যে কোনো মাধ্যমে তারা আয় করতে সক্ষম হয়েছেন। আর তারা কোনোভাবে আবারও বলছি এই রেন্ট রিলিফ বিলের আওতায় আসবেন না। তারা তাদের বাড়ি মালিকদের ভাড়া পরিশোধ করার চেষ্টা করা উচিত। আর যদি ভাড়া পরিশোধ করতে নাও পারেন, তারা বাড়ির মালিকদের সাথে একটা সমঝোতায় আসতে পারেন যাতে অগাস্টের ২০ তারিখ কিংবা ২২ তারিখের দিকে তাদের আর বাড়ি ভাড়া অনাদায়ের আ কেসের মুখোমুখি হতে না হয়। এটি খুবই জরুরি। এবং আরেকটি ব্যাপার তাহের একটু আগে বলল যে মর্টগেজের ব্যাপারে আলোচনা করার জন্য আমাদের বিশিষ্ট মর্টগেজ কনসালটেন্ট কিংবা মর্টগেজ ব্যবসায়ী জন ফাহিম আসবেন। উনি হয়তো বিস্তারিত বলবেন। কিন্তু আমি একটা কথা বলি, মর্টগেজও কখনো মওকুফ করা হয়নি। এবং মর্টগেজ ডেফার করার চেষ্টা করা হয়েছে সেটা ব্যাংক এবং ইন্ডিভিজুয়াল কাস্টমারদের ইন্ডিভিজুয়াল যারা মর্টগেজ নিয়েছেন তাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে এবং সেটি কিন্তু কোনো সামারি কোনো নিয়ম আসেনি যে মর্টগেজ মওকুফ কিংবা মর্টগেজ ডেফার। এটা প্রত্যেকটি মর্টগেজ যারা নিয়েছেন তাদের সাথে ইন্ডিভিজুয়াল আলোচনার ভিত্তিতে ব্যাংকসমূহ এ ব্যাপারে উনি বিস্তারিত কথা বলবেন। আরেকটি ব্যাপার যেটি স্টিমুলাস চেকের ব্যাপারে অনেকে জানতে চাচ্ছেন, জানাচ্ছেন সেটা আবারও বলছি যে প্রেসিডেন্ট ট্রাম্প চান আরেকটি স্টিমুলাস চেক দিতে। রিপাবলিকান সিনেটও এখন চান। আর আপনারা তো জানেন যে ডেমোক্র্যাট হাউস যেটা ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ করে তারা হিরোজ অ্যাক্ট বলে একটি পাস করে রেখেছে। তবে একটি কথা নিশ্চিত হিরোজ অ্যাক্টে যা পাস করা হয়েছে তার সবকিছুই হয়তো থাকছে না এবং থাকবেও না। কারণ আপস রফার ভিত্তিতে হয়তো একটি অ্যামাউন্ট নির্ধারিত হবে এবং কখন সেটি আসবে সেই ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে এতটুকু আসার ব্যাপার যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান সিনেট নেতৃত্ব এই ব্যাপারে হোপফুল তারা দিতে চান আরেকটি স্টিমুলাস চেক অথবা আরেকটি স্টিমুলাস চেক হয়তো পাওয়া যাবে। তবে আরেকটি বিষয় খুব নিশ্চিত যে সেটা আগেও একদিন আমি বলেছি জুলাইয়ের ৩১ তারিখ পর্যন্ত যে অতিরিক্ত $৬০০ পাওয়ার যে বিষয়টি রয়েছে সেটি আর এক্সটেন্ড করা হচ্ছে না এবং গত পরশুদিনও আমি বলেছি যে লেবার ডিপার্টমেন্ট একটি সার্কুলার জারি করেছে যেখানে বলা হচ্ছে যে কয়েকটি স্টেটে সেটি জুলাইয়ের ২৫ তারিখে শেষ হয়ে যাবে। সেই হিসেবটি এরপরে আর পাওয়া যাবে না। আর নিউ ইয়র্ক স্টেটে সেটি ২৬ তারিখ। অর্থাৎ একটি সপ্তাহ কমে যাচ্ছে। ৩১ তারিখে আর পাওয়া যাচ্ছে না। এটা ২৬ তারিখে সেই অতিরিক্ত $৬০০ পাওয়া শেষ হয়ে যাচ্ছে। তবে আনএমপ্লয়মেন্ট যারা চাকরি আনএমপ্লয়মেন্ট এ থাকবেন তাদের আনএমপ্লয়মেন্ট ৩৯ সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করবে। তারা আনএমপ্লয়মেন্ট পেতে থাকবেন তবে অতিরিক্ত এই $৬০০ ছাড়া। আর শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই ইমিগ্রেশনের ব্যাপারে যে কথাটি তাহের উল্লেখ করেছে সেটি হচ্ছে যে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ৭-২ ভোটে এটি খুবই একটি অভাবনীয়। কারণ ৭ জন বিচারপতি যার ভিতরে আ ৩ জন ২ জন আ লিবারেল হিসেবে চিহ্নিত তারাও এই বিলটাকে সমর্থন করেছেন এবং এই বিলের ব্যাপারে আমি গতকালও কথা বলেছি। সেটি হচ্ছে যে এই ৭-২ বিলে অ্যাসাইলাম এর ব্যাপারে একটি সিদ্ধান্ত দেওয়া শেষ হচ্ছে যারা অ্যাসাইলাম এর সকল প্রক্রিয়া শেষ হবে কিংবা যাদের অ্যাসাইলাম রিজেক্ট হবে তারা যদি এতদিন যে হেভিয়াস কর্পাস যে কেসটি করতে পারতেন যার ফলে তাদের অ্যাসাইলাম প্রক্রিয়ার এই ব্যাপারটি দীর্ঘায়িত করতে পারতেন ফেডারেল আদালত তাদেরকে সেই সুযোগ দেওয়ার পরও সুপ্রিম কোর্ট তা নাকচ করে দিয়েছেন। তার অর্থ এই নয় যে যারা এখন অ্যাসাইলাম কেসে আছেন, অ্যাসাইলাম কেসের অধীনে আছেন তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে। সেই রায় কিন্তু তা বলে না। সেটি হচ্ছে যে তাদের অ্যাসাইলাম প্রক্রিয়ার সব শেষ হলে তারা যে একটা যেটাকে জুডিশিয়াল রিভিউ হিসেবে বলা হয় যে তারা হেভিয়াস কর্পাস একটি মামলা করতে পারতেন, সেটি এখন আর করতে পারবেন না। তাদের সেই অ্যাসাইলাম সিদ্ধান্ত সেটির আগেই চূড়ান্ত হয়ে গেলে তাদেরকে ডিপোর্টেশন করা হবে। কিন্তু অনেকের ভিতরে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে যে সকল অ্যাসাইলাম যারা এপ্লাই করেছেন তাদেরকে ডিপোর্টেশন করা হচ্ছে। ব্যাপারটি কিন্তু আসলে সেরকম নয়। আপনারা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে নিজ অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে কথা বলতে পারেন। আমি কোন ইমিগ্রেশন অ্যাটর্নি নই। আমি জাস্ট খবর যেটা বলা হয়েছে সেটি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর শেষ করার আগে যেটি বলতে চাই যেটি প্রতিদিনই আমরা কোনো না কোনো বিষয়ে করোনা ভাইরাসের ব্যাপারে একটু বলে থাকি সেটি হচ্ছে যে আ একটি টেস্টে পাওয়া গেছে সেটি হচ্ছে যে 23 অ্যান্ডমি নামের একটি জেনেটিক টেস্ট কোম্পানি টেস্ট করে দেখেছে যে রক্তের টাইপ এই করোনা ভাইরাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মৃতের হারের জন্য এবং তারা টেস্ট করে দেখেছে যাদের রক্তের টাইপ ও, আমি আবারও বলছি, যাদের রক্তের টাইপ ও তাদের COVID-19 এ পজিটিভ হওয়ার সম্ভাবনা যাদের রক্তের টাইপ এ, বি বা এবি টাইপের রক্তের তাদের চাইতে ৯ থেকে ১৮% কম। অর্থাৎ ও টাইপের যাদের ও টাইপের ব্লাড তারা অনেকটা সেফার দেন যারা এ, বি বা এবি টাইপের রক্তের আছেন এবং এটি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং এ নিয়ে পৃথিবীর বিভিন্ন হাসপাতালে এখন ট্রায়াল চলছে। তবে এখনো পর্যন্ত প্রাথমিক
ফলাফলে তাই জানা গেছে এবং এ বি বা এবি টাইপের যারা রক্তে আসেন তারা আক্রান্ত হলে তাদের মৃত্যুর হারও বেশি। অতএব আপনারা সবাই রক্তটা দেখে নিতে পারেন কার কি রক্ত। মোটামুটি এটি হচ্ছে আজকের মতো শেষ। আশা করি পরবর্তীতে আবার কথা হবে। ভালো থাকেন আপনারা সবাই। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান। দর্শকদের বলবো যে আমরা মর্গেজ এবং বাড়ি ভাড়ার যে জটিলতা এই বিষয়টি ডিটেইলস আলোচনা করব আজকে। জনাব ফাহিম জান আমাদের সাথে জয়েন করবেন একটু পরে। আমরা আলোচনা করব বাংলাদেশে যারা যেতে যাচ্ছেন, নিউ ইয়র্ক থেকে ফ্লাইট নাই, কিন্তু কিছু কিছু ট্রাভেল এজেন্সি আমরা শুনতে পাচ্ছি যে টিকিট ইস্যু করছে বাংলাদেশের যাওয়ার ব্যাপারে, অনেকের পয়সাও নিচ্ছে তারা, এবং আমরা জানতে পাচ্ছি যে এখনো ফ্লাইট স্কেজুয়ালই হয় নাই। তো ওনারা কিভাবে টাকা নিচ্ছেন যাতে আমাদের দর্শক বা যারা প্রবাসী কেউ মানে বিভ্রান্তি এবং প্রতারণার শিকার হন সেই বিষয়টি আমরা আলোচনা করব। তার আগে আমরা প্রথমে শুরু করছি যে কোর্ট যে রায়টি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে। নাজমুল হাসান, আমি আপনাকে জানতে চাই, আপনি গতকালকে বিষয়টি আলোচনা করেছিলেন যে নিউ ইয়র্ক যেটা রায়টা হচ্ছে ক্লিয়ার কাট রায় এবং এই রায়টা বিচারক শার্প, আলবেনি ফেডারেল কোর্টের যিনি বিচারক, তিনি বলেছেন যে যখন এই মেয়র ব্লাজিও এবং গভর্নর অ্যান্ড্রু কুমো হাজার হাজার মানুষের বিক্ষোভ সমাবেশের অনুমতি দিচ্ছেন প্রোটেস্ট করার, কিন্তু তিনি তখন প্রেয়ারকে দেননি, প্রেয়ার করতে কাউকে দেননি। তো জাজ এই কথাটা স্পষ্ট বলেছেন যে ওরা প্রেয়ারের চাইতে প্রোটেস্টকে ফেভার করেছে বেশি, হুইচ ইজ নট ফেয়ার। একদম কথাটা কোট আনকোট এইভাবে কথা বলেছেন এবং তিনি সেই জন্য যে গভর্নর যে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে যে এই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যে সমাবেশ নিষিদ্ধ করেছিলেন সেটাকে বাতিল করে দিয়েছেন, যে সেটা আর কার্যকর নয়। তবে গভর্নরের অফিস বলেছে যে তারা এই বিষয়টি নিয়ে ভাবছে, তারা আপিল করবে কিনা সেটা নিয়ে এখনো তারা কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে সেকেন্ড ফেজ এবং নিউ ইয়র্ক স্টেটের অনেক অঞ্চলে এখন তৃতীয় ফেজ, থার্ড ফেজ চলতেছে। আমি যতটুকু জানি থার্ড ফেজে 50% পর্যন্ত অ্যালাউ করছে এবং সেকেন্ড ফেজে বোধহয় 25% পর্যন্ত অ্যালাউ করা হচ্ছে ক্যাপাসিটি। তো এই আইনের ফলে এবং বিচারক কিন্তু আরেকটি কথা বলেছে যে প্রার্থনার হাউসগুলোতে মানুষ যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এবং মাস্ক ব্যবহার করে তাহলে তাদেরকে প্রেয়ার সমাবেশে উপস্থিত না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না, যেখানে গভর্নর এবং মেয়র ব্লাজিও অনেক বেশি লোকের সমাবেশের অনুমতি দিয়েছেন। এটি হচ্ছে আইনের মূলত বিষয়টি। আপনার কথা শোনা যাচ্ছে না। মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনার সাউন্ডটি আনমিউট করেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। শুনলেন নাজমুল হাসান সাহেব যা বললেন। তো আপনি আগামীকা মসজিদ সেন্টার হচ্ছে আমাদের এই কমিউনিটির সবচেয়ে বড় ইসলামিক সেন্টার, আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? ধন্যবাদ আবু তাহের ভাই, আপনি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আজকে যারা প্যানেলিস্ট রয়েছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সর্বোপরি টাইম টিভির সুপ্রিয় দর্শক যারা রয়েছেন আপনারা আমাদেরকে প্রোগ্রাম দেখছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করব আমাদের অনুষ্ঠানটি শেষ হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। তাহের ভাই ধন্যবাদ। নাজমুল ভাই যে রিপোর্টটি করেছেন এটা আমরা ফুললি রিভিউ করার সুযোগ হয় নাই, যেটা নাজমুল ভাই বলছেন। আমার আরেকটু জানা দরকার, is it officially judgment was issued or just a kind of injunction? Yes, ওটা গভর্নর যে এক্সিকিউটিভ অর্ডারে যেটা কার্যকর করতেছিলেন 25% আপনার ফেজ 2 তে, সেটা তিনি নাকচ করে দিয়েছেন জাজ শাহ। আমি নাজমুল ভাইয়ের এটা রিপোর্টটা পাওয়ার পরে আমাদের প্রেসিডেন্ট সহ দুই একজনের সাথে কথা বলছিলাম। সো উই আর লুকিং ইনটু দিস জাজমেন্ট। আর এই জাজমেন্টের পাশাপাশি স্টিল নিউ ইয়র্ক সিটি ফেজ 2 তে আছে এবং আপনারা জানেন জামাইকা মুসলিম সেন্টার একটি অত্যন্ত প্রচুর পরিমাণে লোকজন আসেন এবং জামাইকা ওয়াজ এ ভেরি হট এরিয়া অন COVID-19। তো আমরা ওই নিজেদের আপনার স্বাস্থ্য সচেতনতা এবং আমাদের মুসল্লি যারা আসেন তাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এবং আপনার কোর্ট ভার্ডিক্ট দুইটাকে মিলিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করতেছি। আমরা গত শুক্রবারে আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমাদের বেসমেন্ট, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, আমাদের ফ্রন্টিয়ার্ড, ড্রাইভওয়ে এবং আমাদের সামনের যে রাস্তা জামাইকা আছে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে আমরা আমাদের জুমার
নামাজ আয়োজন করেছি এবং আমাদের সাথে এখানে NYPD এর লোকজনও ছিল। দে ওয়াজ ভেরি হেল্পফুল টু আস এবং আমরা লুকিং ফরওয়ার্ড টু সি হোয়াট ইজ দ্য ল allow and same time we are looking into আমাদের মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষা। এটা শুধু আইন যে বললেই যে আমরা সাথে সাথে ফুল মসজিদ আগের মতো ফুল করে ফেলবো, কারণ আপনারা জানেন এখানে অনেক বয়োজ্যেষ্ঠ লোক রয়েছেন, আমাদের শিশুরা বয়স কম বয়সের লোকজন আসেন। তো সবার স্বাস্থ্য বিবেচনা করে হয়তো আমরা ওই যে সোশ্যাল ডিস্টেন্সিংটাকে হয়তো আরো কমায় নিয়ে আসতে পারবো। যখন এটা 6 ফিট রয়েছে, আমরা এটাকে তো আরো কমায়, যাতে আরো বেশি লোককে আমরা নামাজ পড়ার সুযোগ করে দিতে পারি, সেই হিসাবে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ উইল ওয়ার্কিং অন ইট ইনশাআল্লাহ। হেলালুদ্দিন, আপনার সাথে কথা বলবো। যে জনাব হেলালুদ্দিন, আপনার সাউন্ডটি একটু আনমিউট করেন প্লিজ। সাউন্ডটি মিউট করা আছে, একটু জাস্ট আনমিউট করেন সাউন্ডটি। করেছি। তো আপনি তো জামাইকাতে অনেক বিশেষ করে বায়তুল জান্নাহ মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার বা আরো বিভিন্ন জায়গায় আপনি যান, ওইখানে কোন সিদ্ধান্ত জানেন কিনা? জামাইকা না, সরি, ব্রুকলিন। ধন্যবাদ তাহের ভাই, আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি নাজমুল ভাই এবং মঞ্জুর ভাই সহ অন্যান্য আরো শ্রদ্ধেয় প্যানেলিস্ট যারা আছেন তারা সবাইকে এবং দর্শক শ্রোতাদেরকে। আসলে হ্যাঁ, আমি নিঃসন্দেহে আমি একজন মসজিদের সাথে জড়িত থাকলেও পর আমি মসজিদের পক্ষে, মসজিদের কমিটির সিদ্ধান্ত নিয়ে আসি নাই বা সে কিছু বলবো না। আমি এমনি এদের সাধারণ একজন হিসেবে, মুসল্লি হিসাবে আমি যে কথাটা বলতে পারি। ইন দ্য মিন টাইম প্রথম কথা নাজমুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, উনি তো সবিস্তারে আমেরিকার পুরো পরিস্থিতি বলে দিয়েছেন। ধন্যবাদ ওনাকে এসব ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা হয়তো আর এগুলোকে দ্বিতীয়বার বলতে হবে না। মসজিদের যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা জানি যে যে ভদ্রলোক প্রেয়ার করেছেন, যে কেসটা যার কারণে আজকে মামলাটার যার এগেইনস্টে মামলাটার রায় হয়েছে বলা হচ্ছে, তো আমার তো জানা মতে স্পেসিফিক মসজিদ সার্চ এই সম্পর্কে তো স্পেসিফিক কোনো রুল আগে জারি করেছেন কিনা আপনাদের জানা আছে কিনা আমার জানা নাই। বলা ছিল যে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে 10%, 25% এইভাবে বলা ছিল। তো আমরা যখন আমাদের ব্রুকলিনে কিছু কিছু মসজিদ অলরেডি কাজকর্ম শুরু করেছে, অর্থাৎ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ করা শুরু করেছে। তো আমি দুর্যোগচক্রে আমাদের এখানে স্থানীয় পুলিশ প্রেসিডেন্টের সাথে আমাদের যোগাযোগ ক্রমে আমরা যে স্থানীয় মসজিদগুলোতে নামাজ হচ্ছে সেখানে সরাসরি তারা বলেছে যে তোমরা সোশ্যাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রেখে যে 25% ক্যাপাসিটি, যেমন আপনার একটা রুমের মধ্যে যদি হলে 100 জন থাকে সেখানে 25 জনের সমন্বয় করে মানে অ্যাকোমোডেশন করে তোমরা নামাজ পড়তে পারবে এবং সেটা সোশ্যাল ডিস্টেন্সের মাধ্যমে, সেটা তারা কখনো না করে নাই। অতএব যে প্রেয়ারটা হয়েছে আজকে, যার এগেইনস্টে যে রায়টা হয়েছে বলা হচ্ছে, তো ওনার তো আমার মনে হয় না মসজিদের সম্পর্কে বা চার্চ সম্পর্কে স্পেসিফিক ওই কথাটা হয় না হয়তো। রিলিজিয়াস প্রেয়ার যা প্লেস সম্পর্কে বলা হয়েছে, এটা একটা খ্রিস্টান চার্চ এবং জুইশ সিনেমা কম্বাইন্ডলি মামলাটা করেছে। ঠিক আছে, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আসলে আমরা তো আমাদেরকে যে স্থানীয় প্রশাসন যেটা বলেছে, স্থানীয় পুলিশ প্রশাসন থেকে আমাদের কাছে নির্দেশ হলো, হ্যাঁ তোমাদের কোনো সমস্যা নাই, যদি তোমরা গভর্নমেন্টের এবং নিউ ইয়র্ক সিটির সার্কুলেশন বজায় রেখে, যদি ডিস্টেন্স বজায় রেখে তোমরা যদি করতে পারো 25%, যে এখন আমাদের যে সেকেন্ড ফেজ চলছে 25% আমরা বজায় রেখে এটা করতে, আমরা সেটাই আমরা করছি। অন্যান্য প্রায় কিছু কিছু মসজিদ, এখানে অনেক মসজিদ ব্রুকলিনে অলরেডি চালু করেছে, তারা কিন্তু সবাই, আমি কয়েকটা মসজিদে অলরেডি লেভেন্টেম গিয়েছি, সুযোগ হয়েছে যাওয়ার, কিন্তু সবাই কিন্তু এই কাজটা করতে যাচ্ছে। কখনো পুলিশের সহযোগিতা করছে কিন্তু কেউ না করে নাই। এবং আগামী সপ্তাহে যখন আমাদের থার্ড পেজ শুরু হবে, আমার মনে হয় 50% জন্য অনেকে রেডি হয়ে যাচ্ছে মসজিদ, আর বাকি যারা আছে তারাও চালু করে দেবে। এ পর্যন্ত আমার এই সম্পর্কে আমার এটাই মন্তব্য, পরে কথা বলবো যদি অন্য কোনো ইস্যু আসে। ধন্যবাদ। হেলাল ভাই, যেটা নাজমুল ভাইয়ের বক্তব্য ছিল যেটা 25%, তো এটা অলরেডি বাই দ্য গভর্নমেন্টের নিউ ইয়র্ক স্টেটের এক্সিকিউটিভ অর্ডার, বাট দ্য কোর্ট যেটা বলছে ইজ বিয়ন্ড 25%, যেটা ওই যে ডেমনস্ট্রেশনে হাজার হাজার লোক যদি, সো ইউ ক্যানট লিমিট 25% as long as many as they want. The New York police or the city or state has no legal ground to stop the masjid, right Nazmul bhai? Yes. এটাই আপনি
এটাই উনি বলতে চাচ্ছেন আর কি। 25% তো পুলিশ আমাদের দিস ইজ আ নিউ ইয়র্ক স্টেট ল নাও, বাট কোর্ট গিভিং এ ভার্ডিক্ট সে ইউ ক্যানট স্টপ 25% as long masjid or gidda synagogue they can bring as many as they want. আমি একটা অ্যাড করতে চাই যে এখানের মধ্যে আসলে আমাদের 25% বলি 50% বা 100%, আমরা যেহেতু কোভিড-19 সম্পর্কে আমরা সবাই অবগত, আমরা একটা সুনামির মধ্যে এই সময়টা পার করেছি বিগত 4 মাস পর্যন্ত থেকে। অতএব আমাদের নিজস্ব স্বাস্থ্য সচেতনতার জন্যই তো আমাদেরকে এটা বজায় রেখে চলতে হবে। যেখানে ক্লাস্টার হয় সেখানে এই রোগের সংক্রমণ হয় বেশি। অতএব আমাদেরকে এখানে আমরা এই টাইমে যদি কেউ যারা প্রেয়ার করেছে আমাদেরকে রেসপেক্ট হিসেবে বলছি, যারা বাইরে করা বা ভিতরে করা প্রশ্ন না, আমাদের সেফটি সিকিউরিটির জন্য আমাদেরকে হল ভর্তি লোকের সুযোগ দিতে হবে। এই জন্য প্রেয়ার করার বোধহয় এই টাইমে দরকার ছিল কিনা। যাকে নিয়ে ধন্যবাদ, তারপর আমাদের রাইট আছে যে করেছেন। আচ্ছা, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই যে অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো যে ব্রুকলিনে এমনি সাধারণ বাংলাদেশি কমিউনিটি, আপনি জানেন চার্চ ম্যাকডোনাল্ড এভিনিউ হচ্ছে বাংলাদেশিদের ক্যাপিটাল, এই জায়গার অবস্থা কি এমনি আপনার? এই জায়গার অবস্থা মোটামুটি এখন ইনশাল্লাহ ভালো। সো ফার আমাদের তো আসলে যেমন আপনাদের অ্যাস্টোরিয়াতে বা জ্যাকসনহাইটে যেরকম ছিল, এই সুনামির টাইমে আমাদের ম্যাকডোনাল্ড এভিনিউতে এইসব এরিয়াতে বেশ কিছু ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং আমাদের অনেক পরিচিত জনকে আমরা হারিয়েছি। তো অনেক দিন পর্যন্ত কিন্তু আমি ব্যক্তিগতভাবে প্রায় 3 মাসের মতো ম্যাকডোনাল্ডে যাই নাই ভয়ে বিভিন্ন কারণে। তো এখন মাশাআল্লাহ এইসব দিক থেকে মোটামুটি কমে আসছে। তবে 2-1 রিসেন্টলি গত পরশুদিন গত সপ্তাহে আমাদের দুইজন ভদ্রলোক এখন হসপিটালে আছে ক্রিটিক্যাল কন্ডিশন। তো আশা করি ইনশাআল্লাহ আজকেই শুনেছি তারা ভালোর দিকে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন বলে আমাদের বিশ্বাস। থ্যাংক ইউ জনাব। দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ ফাহিম জান। জনাব ফাহিম জান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ তাহের ভাই, আপনাকে আমাকে এই প্রোগ্রামে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং প্যারাডিস সবাই যারা আছেন তাদেরকে শুভ সন্ধ্যা এবং সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে আপনাদের প্রোগ্রাম আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির। জাকির, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা যাব এখন জনাব জাকির, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি নজরুল ইসলাম, ডিজিটাল ট্রাভেলস এর প্রধান, ওনার কাছে। নজরুল ইসলাম, আপনি জানেন যে বিভিন্নভাবে আমরা কথা শুনতে পাচ্ছি। কেউ টিকিট বিক্রি শুরু করে দিয়েছেন। আপনার সাউন্ডটাকে একটু আনমিউট করেন প্লিজ। কেউ টিকিট বিক্রি শুরু করে দিয়েছেন, কেউ বলছেন যে মানে কাতার এয়ারওয়েজ যাচ্ছে, কেউ এমিরাত যাচ্ছে, কেউ কুয়েত এয়ারওয়েজ যাচ্ছে। আসলে এই কমিউনিটির মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে আসলে ঘটনাটা কি, মানে কবে থেকে এয়ারলাইন্স এইখান থেকে ঢাকা থেকে এখানে লোকজন আসতে পারবে। আপনার সাউন্ড আনমিউট করতে হবে। নজরুল ইসলাম, আপনার সাউন্ড আনমিউট করেন। হ্যাঁ জি, এখন বলেন। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। জি, ওকে, থ্যাংক ইউ তাহের ভাই। প্যানেলের সবাইকে শুভ সন্ধ্যা। তাহের ভাই, যে বর্তমানে সিচুয়েশনে যে আপনি পত্রিকাতে দেখবেন যে এমিরাটস শুরু হয়ে গেছে, কাতার শুরু হয়ে গেছে, কিন্তু ডেস্টিনেশনটা কেউ দেখে না। ডেস্টিনেশনটা কিন্তু ঢাকা দেখা দেন, দোহা টু মিলান, দোহা টু আপনার লন্ডন বা ঢাকা লেখা থাকে না। বর্তমানে যে সিচুয়েশনে বর্তমানে কাতার এবং এমিরাটস অপারেশন করতেছে উইকলি অনলি 2 ফ্লাইট or 3 ফ্লাইট। ইভেন আমি আজকে ইচ্ছা করি আপনার টেলিভিশনে আসছি যে আমার অনেক প্যাসেঞ্জার আছে যে আমি টিকিট ইস্যু করি নাই টার্কিশে ফার্স্ট উইক অফ জুলাই, অথচ আমার প্যাসেঞ্জার অনেক ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কিনছে, আমাকে বলছে আমরা ওই জায়গাতে পাই। আমি বলছি আপনি নিয়ে নেন। এখন দেখা যাচ্ছে টার্কিশ এয়ারলাইন্সের আনটিল জুলাই 8 পর্যন্ত কোনো ফ্লাইট অপারেশন করতে পারছে না, কিন্তু মার্কেটে 1, 2, 3, 4, 5, 8 তারিখের পর্যন্ত টিকিট ইস্যু হচ্ছে, কিন্তু টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট এখনো কোনো পারমিশন পায় নাই। অনেক এয়ারলাইন্সের টিকিট পত্রিকা দেখা যায় শুরু হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের সিভিল এভিয়েশনের পারমিশন এখনো পায় নাই। 18 জুন বাংলাদেশ সিভিল এভিয়েশনে একটা নোটিশ দিয়েছে, যেটা আমার কাছেও একটা ইমেল আছে। তারা এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কাতার এবং এমিরাটসের সপ্তাহে 2টা এবং 3টা ফ্লাইট তারা অপারেশনের করতে দিছে, বাট তারা ফলো করতেছে কোভিড-19 সিচুয়েশনে বাংলাদেশে কি হচ্ছে।
যদি COVID-19 বাংলাদেশের হাই হয়ে যায় ওই ফ্লাইট গুলো বন্ধ করে দেবে। তো আমার কাছে অনুরোধ হলো সবার কাছে যে পত্রপত্রিকায় অ্যাড দেখিয়া বা আপনারা সঠিক যাচাই করে টিকিট গুলা কিন। অনেকে জানে না কিন্তু এই যে রুল রেগুলেশন চেঞ্জ হচ্ছে, কিন্তু বর্তমানে দেখেন বাংলাদেশ থেকে পুরো জুলাই মাসে কাতার এবং এমিরেটসের কোথাও কোনো সিট নাই আনটিল জুলাই 30 পর্যন্ত। কিন্তু আপনি সবাই কিন্তু টিকিট বিক্রি করতেছে। ওরা কোত্থেকে যে কাস্টমার যে ফ্লাইট দিবে এটা আমি জানি না। বাট অনেক কাস্টমার, আবারও বলতেছি, টার্কিশ এয়ারলাইন্সে টিকিট ইস্যু করতেছে জুলাইয়ের ফার্স্ট উইক, বাট জুলাইয়ের 10 তারিখ 8 তারিখ পর্যন্ত ফ্লাইট আজকেও ক্যান্সেল হয়ে গেছে। যারা টিকিট কিনছেন মার্কেট থেকে ওরা জুলাইয়ের ফার্স্ট উইকে কেউ ফ্লাই করতে পারবে না। এটা হলো আপডেট। ওকে, আপনার একজন প্রশ্ন করছেন হারুন আলী সাহেব, উনি বলছেন ইজ এনি রেগুলার ফ্লাইট ফ্রম জেএফকে টু ঢাকা? নো। No, there is no regular flight. হ্যাঁ, রেগুলার ফ্লাইট শুরু হচ্ছে যেমন কাতার এবং এমিরেটসের সব উইকলি দুইটা অথবা তিনটা, কিন্তু ফ্লাইটে কিন্তু সিট নাই আনটিল জুলাই 10 তারিখ পর্যন্ত ফ্লাইটে কোনো সিট নাই, কিন্তু অপারেশন হবে। একজন লিখেছেন জনাব এস এম আলী, উনি বলছেন যে গত পরশু যে গিয়েছে সে টিকিট করেছে ওয়ান ওয়ে $2370 সামথিং এইরকম। এখান থেকে অবস্থা কি আপনার? এখন যে টিকেটের যে ধর আপনি দেখেন টিকেট যদি আমাকে কেউ কোয়েকশন করে যে কাতারে যে আমি যাব, আমি বলবো 850 আছে 1250 আছে, কিন্তু এখানে একটু ট্রিকি আছে। কেউ বলে না ফ্লাইটটা কিভাবে যাবে। কাতারের যে একটা ফ্লাইট আছে এখান থেকে বস্টন টু দোহা দেন ঢাকা, ওইটার ভাড়া আসবে আপনার, আমরা বিক্রি করি 850, বাট এখানে কিন্তু অনেকে মেনশন করতেছে না কিভাবে ফ্লাইটটা যাবে। আরেকটা ফ্লাইট আছে জেএফকে টু দোহা, অনলি 2 আওয়ার কানেকশন এন্ড দেন ঢাকা, ওইটা ফ্লাইট আবার 1200 1150। এখন এইগুলো সবই ট্রিকি, এগুলা কাস্টমারের উচিত যখন ট্রাভেল এজেন্সি থেকে যেখান থেকে ওনারা টিকিট কিনবেন ওগুলো একদম ক্লিয়ারিফাইড করে বুঝে নিবেন যে ফ্লাইটটা কিভাবে যাবে, আমাদের ফ্লাইটের লেওভার কতটুকু, এটা কি ঢাকা দোহায় যাবে না অন্য কোনো ফ্লাইট নিবে। এটা আমাদের যারা প্যাসেঞ্জার তাদেরকে বলবো সচেতন হয়ে টিকিট গুলা কেনার জন্য। এখন আগে দেখেন প্রত্যেক সপ্তাহে এমিরেটসে 30 ফ্লাইট যাইতো, এখন মাত্র 2টা কি 3টা ফ্লাইটটা কিন্তু স্কুইজ করছে, কাস্টমারের কিন্তু ফ্লাইটের ডিমান্ড অনেক। আপনার ফ্লাইটের টিকিটের দাম কি আপনি মনে করেন বাড়বে না এরকমই থাকবে? হ্যাঁ, টিকিটের দাম অবশ্যই বাড়বে, কিন্তু ফ্লাইট কমছে, কাস্টমারও কমছে, কিন্তু অনেকে কিন্তু দেশে যাচ্ছে। আমি তো আশ্চর্য, আমি আজকে অফিস করলাম প্রচুর সাড়া পাচ্ছি, কিন্তু আমি এখন এইভাবে ভাবিনি যে এত ডিমান্ড থাকবে। অনেক লোক দেশে যাওয়ার জন্য ব্যস্ত আছে, আবার অনেক লোক বাংলাদেশ থেকে ভিসা পাচ্ছে, ইমিগ্রেশন ভিসা, অনেক লোক অনেক দিন ধরে বাংলাদেশে আছে, অনেক লোক আবার বাংলাদেশের সিচুয়েশনের জন্য আবার আমেরিকাতে আসতে চাচ্ছে। সো there is demand right now. Okay, but there is no specific date যে কবে থেকে জেএফকে টু ঢাকা কোনো রেগুলার ফ্লাইট চালু হবে, এর কোনো ডেট এখন পর্যন্ত নাই। রেগুলার ফ্লাইট এখনো কালকে আসতে পারে, কিন্তু সিভিল এভিয়েশন বাংলাদেশে আপনি দেখেন, আমার কাছে পত্রিকা তো আমি দেখছি যে এমিরেটস টার্কি শুরু হচ্ছে, আসলে কিন্তু দেখেন 28-29 তারিখে প্রায় সব ফ্লাইট যাচ্ছে না। অনেক সময় যেমন আমি আজকে শুনলাম যে টার্কিশ এয়ারলাইন্সের ফাইলটা কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, এখনো তারা টার্কিশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট বাংলাদেশে দিচ্ছে না আনটিল জুলাই 8 তারিখ পর্যন্ত। বাট এনি টাইম ইট উইল বি চেঞ্জ হতে পারে বাংলাদেশের সিচুয়েশনের উপরে। থ্যাংক ইউ সো মাচ জনাব নজরুল ইসলাম আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ জনাব। আমরা যাচ্ছি জনাব খলিলুর রহমান আপনার কাছে। ব্রঙ্কসে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট খলিল বিরিয়ানির স্বত্বাধিকারী, আপনার সাউন্ড আনমিউট করতে হবে। জনাব খলিলুর রহমান, আপনার রেস্টুরেন্ট তো খোলার পারমিশন দিয়েছে 6 তারিখ থেকে। খলিল বিরিয়ানি হচ্ছে অন্যতম জনপ্রিয় একটি রেস্টুরেন্ট ওই এলাকার। আপনার এটা কিভাবে খুলছেন এবং আপনার যারা কাস্টমার বেস আছে, যারা অনেক জায়গায় এবং কুইন্স থেকে কানেক্টিকাট থেকে অনেকেই আসে আপনার রেস্টুরেন্টে খাওয়ার জন্য ফ্যামিলি নিয়ে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হাউ দে ক্যান কাম? তারা কি ফোন করে আসবে না স্ট্রেট আসবে না আগে বুকিং করবে? কিভাবে আপনার এখানে আসতে পারবে তারা?
ধন্যবাদ তাহের ভাই, ধন্যবাদ টাইম টিভি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান স্রষ্টার দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা এই প্যান্ডামিকের ভিতরে নিউ ইয়র্কে এখনো সুস্থ আছি, সবল আছি। তো আমাদের একটাই কাম্য, আমরা বিশেষ করে নিউ ইয়র্কবাসীরা রেস্টুরেন্টে বসে স্বাচ্ছন্দ্য বোধ করি, ফ্যামিলি নিয়ে খাওয়া, আড্ডা দিতে বিভিন্নভাবে। তো অনেকদিন হলো আমাদের রেস্টুরেন্ট বন্ধ, রেস্টুরেন্ট বিজনেসটা একেবারে ধ্বংসের মুখে। তো অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা আউটসাইড সেটিংটা পারমিশন পেয়েছি, কিন্তু আমরা বাঙালিরা এতে কোনো উপকৃত হয়নি। পেজ 3-তে আমরা 50% অনুমোদন পেতে যাচ্ছি আর কি, জুলাই 6-এ। তো আমরা এটা নিয়ে অবশ্যই, বিশেষ করে আমি এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। বিশেষ করে আমাদের স্বাস্থ্যের দিক থেকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের রেস্টুরেন্টগুলি যারা কাস্টমার আসবে তাদের স্বাস্থ্যের বিষয়টা আমরা মাথায় রাখছি। এখানে সোশ্যাল ডিস্টেন্স অবশ্যই বজায় রাখবো। পাশাপাশি এখানে যে কাস্টমাররা আসবে তাদেরকে মাস্ট আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ছাড়া কোনো কাস্টমার আমি আমার রেস্টুরেন্টে প্রবেশ করতে দিচ্ছি না এবং দেব না। এটা তা বাদেও আমরা দেখা যাচ্ছে ক্লিনিকের দিক থেকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি, যাতে করে এবং আমরা দেখা যাচ্ছে আমার রেস্টুরেন্টে আমি এখন থেকে নতুন নতুন আরো হায়ারিং করছি, কোন রকম যাতে আমার কাস্টমাররা আমার এখানে এসে অসুবিধা বোধ না করে বা কোনো সমস্যার সম্মুখীন না হয়, এই দিকটা আমরা খুব গুরুত্বের সাথে দেখব। এবং আমার রেস্টুরেন্ট আপনারা জানেন যে অনেক সিট ক্যাপাসিটি আছে, বসার জন্য পরিবেশ আছে, সুন্দর পরিবেশ। তো ইনশাল্লাহ আমরা অত্যন্ত আনন্দের সাথে সকল কাস্টমারদের স্বাগত জানাই খলিল বিরিয়ানিতে। আপনারা আসবেন নিঃসন্দেহে, আপনারা ফ্যামিলি নিয়ে আপনাদের প্রিয় খলিল বিরিয়ানিতে বসে খাইতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি অ্যাসুরেন্স দিচ্ছি, আমি খলিলুর রহমান, ইনশাল্লাহ আমরা সিটির যতগুলো নিয়ম কানুন আছে আমরা সেটা মেনেই আমাদের কাস্টমারদের সেবা দেওয়ার চেষ্টা করব। ফুডের যে মেনুতে কোনো চেঞ্জ অথবা খাবারের দামের মধ্যে কোনো চেঞ্জ আসবে কিনা? মেনুতে তেমন কোনো চেঞ্জ আসবে না, কিছুটা আপডেট আসবে যে আমরা দেখা যাচ্ছে স্বাস্থ্যসম্মত কিছু খাবার আমি অ্যাড করব, বিশেষ করে স্যুপ, তারপরে দেখা যাচ্ছে টি বা জুস, এগুলো আমার দেখা যাচ্ছে নতুন মেনু আসবে। কিন্তু দামের কোনো পার্থক্য আসবে না, আগে যে দাম ছিল সেই দামই। কিন্তু আমরা অবশ্য আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসের ক্রয় মূল্য একটু বৃদ্ধি পেলেও আমি আমার রেস্টুরেন্টে এখনো পর্যন্ত কোনো দাম বৃদ্ধি করি নাই, ইনশাল্লাহ করার ইচ্ছাও নাই, চেষ্টা করব আমার। আপনাকে মাঝখানে একটা প্রশ্ন করতে চাই যে আপনারা বাংলাদেশি যত রেস্টুরেন্ট সব রেস্টুরেন্টেই আপনাদের চা বিক্রি করেন, চাতে রেগুলার গরুর যে দুধ এটা ইউজ না করে আপনারা কনডেন্স মিল্ক ইউজ করেন, যেটা অত্যন্ত আপনার হাইলি, যারা প্রতিদিন 4-5 কাপ চা খায় তাদের জন্য তো খুব হাইলি আপনার রিস্কি ব্যাপার, কারণ এটার মধ্যে অনেক বেশি ফ্যাট, কোলেস্টেরল বেশি থাকে। আপনারা রেগুলার গরুর দুধ ইউজ করলে অসুবিধা কি? ধন্যবাদ তাহের ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। রেগুলার গরুর দুধ ব্যবহার করলে আমাদের এখানে যে মিল্কটা পাওয়া যায় এটা অত্যন্ত সফট, এর ভিতরে অতটা ঘন না, বা এটা জ্বালায়েও দেখা যাচ্ছে খুব একটা চায়ের স্বাদ আনা যায় না। আমরা বাংলাদেশিরা একটু চা মুখে ধরে স্বাদ বেশি, বা দেখা যাচ্ছে ক্রিমি হয়, এটা পছন্দ করি। এটা না হলে দেখা যাচ্ছে আমাদের চা বিক্রি বন্ধ হয়ে যাবে। এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী, কাস্টমারের চাহিদার জন্য এটা করা হয়। আসলে কাস্টমাররা সচেতন না স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যের দিক থেকে, এই জন্য আমরা শুধু খুঁজি টেস্ট। কি উদ্যোগ নিতে পারেন না যে আমার এখানে আমি চা বিক্রি করবো, বাট আমার এখানে আছে, আমরা দেখা যাচ্ছে শুধু রেগুলার মিল্ক না, 2% মিল্ক, হাফ অ্যান্ড হাফ, তারপরে কনডেন্স মিল্ক আমি ব্যবহার করি না, এভাপোটেড মিল্কটা একটু অনেকটা ভালো কনডেন্স মিল্কের চেয়ে। তো আমার এখানে আমি কনডেন্স মিল্ক একদম ব্যবহার করি না। তবে আমি সবসময় সব কাস্টমারকেই বলি যে চা খেলে র টিটা হলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। এটা দেখা যাচ্ছে যেটা আদা, তারপর লং, এলাচি, লেবু এগুলো দিয়ে জাস্ট একটা টি ব্যাগ
এটা দেখা যাচ্ছে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এই টিটা আমরা ফেভার করি এবং অনেকে এটা এখন এতে অভ্যস্ত হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ জনাব খলিলুর রহমান। আমরা আব্দুল ওয়াহিদ জাকির আপনার কাছে আসতেছি। আমি যাচ্ছি একটু জনাব ফাহিম জান আপনার কাছে। আপনি হচ্ছেন আজকে সবচেয়ে হার্ড আইটেম। কারণ মর্গেজ কি হচ্ছে, বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না, কমিউনিটিতে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যে বাড়ি ভাড়া দিতে হবে না, এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। তো আপনি তো পুরনো মর্গেজ ব্যাংকার, আপনি কি বলবেন? এবং আপনার বাড়িও আছে, আমি জানি না আপনি বাড়ি ভাড়া পাচ্ছেন কিনা। প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই। একটু পাশে সামনে এসে বলেন, তাহলে সাউন্ডটা ক্লিয়ার হবে। প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই আপনি আমাকে আমন্ত্রণ জানাবার জন্য টাইম টিভিতে, এবং সমস্ত শ্রদ্ধেয় প্যানেলিস্টকেও শুভ সন্ধ্যা এবং আসসালামু আলাইকুম। প্রথমত বিভ্রান্ত হওয়ার এখানে কোনো কিছু নাই। আপাতত যেটা দেখা যাচ্ছে যে ল্যান্ডলর্ড, যেটা পত্র পত্রিকায় বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে ল্যান্ডলর্ডরা আপনার ইয়ে পাবে সরকার থেকে, মানে নিউ ইয়র্ক স্টেট থেকে তারা রেন্ট পাবে 4 মাসের জন্য। এখন পর্যন্ত এটা কিন্তু কার্যকরী হয়নি। নাজমুল ভাই এটা ভালো আরো বলতে পারবেন আমার চেয়ে। কারণটা হলো যতক্ষণ পর্যন্ত সাইন না করে গভর্নর কোমো, ততক্ষণ পর্যন্ত এটা আইন আপনার এটা হবে না। সুতরাং অনেকে বিভ্রান্তি বোধ করতেছেন যে ঠিক আছে আমরা 3 মাস কিংবা 4 মাসের যদি ভাড়া না দেই তাহলে হয়তো আমরা এটা থেকে বেঁচে যাব। মনে রাখবেন, আপনি 3 মাসের মর্টগেজ যদি পে না করেন কিংবা রেন্ট পে না করেন, এটা মওকুফ না। যারা রেন্ট পে করছেন না 3 মাস 4 মাস 5 মাস, এন্ড অফ দ্য ডে আমরা যারা ল্যান্ডলর্ড আছি আমাদেরকে তো মর্টগেজ ইভেন্চুয়ালি পে করতে হচ্ছে। আমরা আমাদের পকেট থেকে পে করে যাচ্ছি আমরা মর্টগেজ, কারণ এটা তো আর মওকুফ না আমাদের। হয়তো আমাদের মর্টগেজকে 3 মাসের ডিফারমেন্ট দিয়েছে, কিন্তু এটা প্রিন্সিপালে গিয়ে এটা অ্যাড হয়ে যাবে ইভেন্চুয়ালি। সুতরাং আমি যারা টেনেন্ট আছেন তাদেরকে আমি বলতে পারি এই কথা যে ঠিক আছে, আপনাদের যদি হার্ড টাইম যাচ্ছে, আপনাদের চাকরি নাই, আপনারা আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, আপনারা ল্যান্ডলর্ডের সঙ্গে একটা বসে আপনারা এগ্রিমেন্টে আসেন যে ঠিক আছে ভাই, আমি 3 মাস 4 মাস আপনাদেরকে রেন্ট পে করলাম না, কিন্তু আমাদেরকে আপনারা এন্ড অফ দ্য ডে যেটা টাকা হবে সেটা, যেরকম আপনার 2000 টাকা মাসে আপনার রেন্ট আছে অনেকের, সো 3 মাসের আপনার পেমেন্ট আসবে $6000। তো $6000 ডিভাইডেড বাই 12, 12 মাস দিয়ে ভাগ করলে যেটা আসে, আমি মাসে মাসে ওইটা আপনাদেরকে পে করে দেব। সুতরাং আই এম শিওর যে ল্যান্ডলর্ড এটা বুঝতে পারবে এবং জানতে পারবে যে ঠিক আছে যে ল্যান্ডলর্ড টেনেন্টের সম্পর্কটাও ভালো থাকবে। আমার মতে তাদেরকে, কিন্তু আবার বলছি, সুস্পষ্ট করে নির্দিষ্ট কোনো গাইডলাইন নাই এই মুহূর্তে যে ল্যান্ডলর্ড আপনার যে ভাড়া পাবে সরকার থেকে 4 মাসের, কিংবা টেনেন্ট যে ফ্রি থাকতে পারবে, এরকম কোনো সুস্পষ্ট গাইডলাইন এখন আসে না। যারা বাড়ির মালিক তাদের তো মর্গেজ দিতে হচ্ছে, মর্গেজে কোনো ধরনের রিলিফ আছে কিনা আপনার? না তাহের ভাই, মর্গেজের কোনো রিলিফ নাই এই মুহূর্তে। আপনার গিয়ে 3 মাস 4 মাস যারা মর্গেজ, আমারও 4টা 5টা বাড়ির মর্গেজ আছে, মর্গেজের ডিফারমেন্ট নেওয়া যেতে পারে 3 মাস 4 মাস। এখন ধরেন কোনো বাড়িতে আমার $500,000 আছে, কোনো বাড়িতে $4,00,000 আছে, কোনো বাড়িতে $2,00,000 আছে আবার। সুতরাং 3 মাসে যদি মর্গেজ পে না করলে এটা মওকুফ না, আবার এটা এন্ডে প্রিন্সিপালে গিয়ে এটা অ্যাড হয়ে যাবে। এটা 3 মাস কিংবা 4 মাসে পরে অনেকে যেরকম 3 মাস চলে গেছে অলরেডি, জুলাই মাসের 1st থেকে ওই মর্গেজ গুলো ডিউ হয়ে গেছে। সুতরাং এটাও আবার মর্গেজ কোম্পানির সঙ্গে আলাপ করে সেভাবে আপনারা ব্যবস্থা নিতে পারেন। ওকে, এন্ড দেন লাস্ট কোশ্চেন আপনাকে করতে চাই যে আপনার তো 4-5টা বাড়ি আছে বলেন, 5-6টা বাড়ি। জি, সো বাড়ির ভাড়াটিয়াদের কাছে যখন আপনি ভাড়া চাচ্ছেন, তাদের সাথে আপনার সম্পর্ক এবং তারা কি বলছেন, আপনি কি ভাড়া পাচ্ছেন না পাচ্ছেন না? 90% তারা ভাড়া দিচ্ছে। 90%। হোয়াট ইজ দ্যাট? তাদের যুক্তি কি? তারা 90% তারা ভাড়া দিচ্ছে, নো প্রবলেম। তারা 10% যারা দিচ্ছে না, এটা মনে তাদের নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, এটা আমরা বুঝি, এবং তাদের সঙ্গে একটা এগ্রিমেন্টও করা হয়েছে যে ঠিক আছে বাবা, এখন আপনারা দিতে পারছেন না, আমরা বুঝতে পারছি যে সিচুয়েশনটা কি, প্রবলেমটা কি, লেটস ওয়ার্ক টুগেদার। সুতরাং
ভাড়াটিয়া আমিও এক সময় যে দেশে আসছিলাম আই ইউজ টু বি অলসো টেনেন্ট, আমি নিজেই টেনেন্ট ছিলাম, সুতরাং আই নো হাউ ইট ওয়ার্ক, বুঝতে পারলেন? সুতরাং মানে ল্যান্ডলর্ড আর টেনেন্টের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে, এটা কোনো একটা ইস্যুই না, এটা আপনার সলভ করা যায়। ওকে, নাজমুল ভাই আপনি কোনো প্রশ্ন করবেন ফাহিম ভাইকে? না, আমার প্রশ্ন ফাইন ভাই একটা ধারণা আচ্ছা, 1 মিনিট পরে প্রশ্ন করি আমরা। নাজমুল ভাই 1 মিনিট জাস্ট উল্টা আছেন। আমরা জাকিরের কাছ থেকে একটু জেনে আসছি। জাকির, আসসালামু আলাইকুম আপনাকে। আমি জানতে চাচ্ছি যে ট্যাক্স সিজন তো এই 15 তারিখে শেষ হয়ে যাবে, রাইট? লাস্ট ডেট 15 তারিখ। July 15th. Yes, July 15th. আপনি জাস্ট আমাকে ব্রিফলি যদি আমাদের ভিউয়ারদেরকে বলেন যে ট্যাক্সের নতুন কোনো আইন বা এই কোভিড এর কারণে কোনো নতুন কোনো ধারা সংযোজন হয়েছে কিনা বা নতুন কোনো ক্লজ সংযোজন হয়েছে কিনা, অথবা কিভাবে তারা করবেন। আপনাদের অফিসে যদি ট্যাক্স করতে চান তাহলে কি সবাই আসতে পারবে না, অ্যাপয়েন্টমেন্ট করতে হবে? এই বিষয়ে আপনি একটু যদি সবাইকে একটু ব্রিফ করে দেন। জি, জি, sure. আমরা ফাহিম Thank you. ভাইয়ের কাছে আবার আসতেছি। হ্যাঁ, Fine ভাই, আপনার ইনফরমেশন জন্য ধন্যবাদ actually. I also think a lot of people are actually paying their rent. It's just a matter of awareness on the client side and the renter Correct. side. But that's a very good information. আসলে July 15th এর যে deadline-টা, this is for 2019. So the ruling actually has not changed. When COVID period is for 2020. So a lot of these, there may be some changes for 2020. You guys are going to be filing it in 2021. So এখন আসলে কোনো তেমন কোনো মানে চেঞ্জ হয় নাই, besides the fact that it was from April 15th to July 15th এটা আপডেট করা হয়েছে. So everything that has been applicable as of April 15th is still applicable now. তো যারা ট্যাক্স রিটার্ন করতেছেন বা যারা করছেন বা করেন নাই, obviously you should do it ASAP, especially মনে করেন আমাদের অফিসগুলোতে আমরা যেটা করতেছি, I mean we used to do appointment basis before, but মানুষ এমনিতে ওয়াক ইন করলো আমরা নিতেছিলাম, but now আমরা আসলে because we call it COVID compliance, right? So আমাদের গ্লাস দেওয়া হয়েছে বিভিন্ন আমাদের ফ্রন্ট গুলোতে, আমরা এক জায়গা থেকে ক্লায়েন্ট গুলো নিচ্ছি, আর আমরা চেষ্টা করতেছি বেশিরভাগ ক্লায়েন্টকে রিমোটলি নিতে, বা যারা আসতেছেন আমরা ওনাদেরকে আগে ফাইল গুলো নিয়ে নিচ্ছি। So just for the safety of us and them, most importantly. So মানে অ্যাপয়েন্টমেন্ট বেসিসে আমাদের obviously করা হচ্ছে আর কি এখন। I mean like most of the accountants lawyers offices. থ্যাংক ইউ। এটা আমি দুই একটা জিনিস একটু আপডেট দিতে চাইছিলাম। আসলে গতকালকের আমার একটা কমেন্টে হয়তো বা কিছু মানুষ কনফিউজড হয়ে গেছে, আমি এটা একটু কারেকশন করতে বা মানে এলাবোরেট করতে যাচ্ছি। যে একটা কোয়েশ্চেন আপনি করছিলেন যে EIDL এর 1 বছরের লোন এন্ড সো অন এন্ড সো ফোর্থ। সো EIDL এর যে লোনটা আছে এটা নো পেমেন্ট ফর 1 year, আমি বলছিলাম নো পেমেন্ট নো ইন্টারেস্ট, মুখে চলে আসছিল, বাট নো পেমেন্ট 1 year, বাট ইন্টারেস্ট উইল অ্যাক্রু for that period as well. আচ্ছা, নাম্বার 2, যে সেকেন্ড সাইডে অনেকগুলো ব্যবসায়ী বা ইভেন কিছু উবার ড্রাইভাররাও যারা পাইছেন লোন গুলো, এখানে কিন্তু ওরা একটু কিছু জিনিস চেঞ্জ করছে, যেখানে বেসড অন দ্য ক্রেডিট what they have done is some of them have to pay maybe even earlier, so they have changed certain things. So you should read that আপনার closing document. এখানে মধ্যে 3.75 usual rate, but if your credit is bad and so on and so forth, there may have been some changes. I have not seen that yet, but there may have been some changes. Unemployment নিউ ইয়র্ক স্টেটে এখন টুইটার অ্যাকাউন্টে খুব ভালো রেসপন্স করতেছে। আমরা কিছুদিন ধরে দেখতেছি আমাদের ক্লায়েন্টরা টুইটারে যখন জিজ্ঞাসা করতেছে যে what's happening, they have been responding. So they have a Twitter account for New York State unemployment, so you can actually go and ask for them. And rent relief সম্বন্ধে আমরা অনেকগুলো কল পাইতেছি। Again, rent relief এর লিংকটা এখনো অ্যাভেলেবল হয় নাই, which should be available by end of next week or the following week. তখন আপনাদের অনেক ইনফরমেশন দেয়া যাবে, but based on the information that we are getting and based on the requirement, which is a little bit tougher than usual, you have to show that there is a loss of income, and rent is about 30% of your burden for the entire the amount that you earn. So আপনি এই যে ক্যালকুলেশন গুলো আছে, এগুলো ক্যালকুলেশন আগে করে তারপর লিংক গুলোতে যাওয়া উচিত, আদারওয়াইজ ইউ উইল জাস্ট মে বি ডিসঅ্যাপয়েন্টেড। সো আপনাকে লাস্ট জাস্ট একটা প্রশ্ন করতে চাই, যারা লোন পাচ্ছেন, মনে করেন যে সে অ্যাবাউট আপনি লোন পেলেন আপনার ডাইনামিক ট্যাক্সের জন্য, রাইট? আপনি ডাইনামিক ট্যাক্সের আপনি এর আগে আপনি মনে করেন 3 মাসের বাড়ি ভাড়া দেন নাই, আপনি কি লোন পাওয়ার পরে 3 মাসের বাড়ি ভাড়া পরিশোধ করতে পারবেন এই লোন থেকে? 3 মাসের বাড়ি ভাড়া টেকনিক্যালি আপনি দিতে পারবেন, জি। সো এই যে লোনগুলো, এগুলো কিন্তু বেসিক্যালি যদি অডিট হয় এগুলো রেসপন্স দিতে হবে, কিন্তু যখন আপনি এই টাকাগুলো আপনি ফর রিয়েল ইউ আর স্পেন্ডিং ইট ফর ইউর বিজনেস এক্সপেন্সেস, ওরা এত রিজিড হবে না অ্যাকচুয়ালি। আপনি রিজনেবল ভাবে, এখন যদি আপনি
আপনি 6 মাসের ভাড়া দেন নাই, তখন আপনি দিচ্ছেন কোভিড পিরিয়ডের সময় দিতেছেন, then it's maybe okay. Technically after you get it, but if you showing hardship, they will be very forgiving for that. How আচ্ছা, about how about যেমন ধরেন আমি আমার অফিসের জন্য কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার এগুলো কিনতে চাই। Is it possible to buy it? technically no. It's not given to expand it, but accounting wise there are ways to kind of make it reasonable. I don't want to say it over the TV just to confuse people, but not to confuse people, but এখানে কিছু কিছু জিনিস করা যায় that if you would have needed it anyway for the running of the business, then you may be able to do that. But এখন যদি আপনার এই কম্পিউটার গুলো লাগতো, এ নিয়ে পুরো রেনোভেশন লাগতো আপনার আগে থেকে, আর আপনি এটাতে খরচ করছেন, if you are audited, you may have issue proving that but এখনো কিন্তু আমরা জানতেছি না যে অডিট কত পার্সেন্ট হবে বা কিরকম রিজিড অডিট হবে, we don't know that yet, right? বাট এখন আমরা যেটা করা উচিত যে আপনাদের অ্যাকাউন্ট আরেকটা অ্যাকাউন্টে টাকাটা সরে নেওয়া উচিত, এবং let's use it honestly where you are needed to do that, right? আপনার পেরোলে আপনার মনে করেন আপনার অফিস, আপনার পেরোল আছে, আপনার ক্যামেরাম্যানকে টাকা দিতে হচ্ছে, আপনার বিভিন্ন ধরনের এক্সপেন্স আছে, that even if you get $150,000, it should be very easy to spend that money over next couple of months, right? So that should be. আরেকটা জিনিস বলি, পিপিপি যে লোনটার কিন্তু ডেডলাইন হলো June 30th. A lot of the providers, institutions have closed down the acceptance of PPP. So যারা PPP করেন নাই তাদের হয়তো বা এখন অ্যাপ্লিকেশন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। আপনাদের ব্যাংকেও জিজ্ঞাসা করতে হবে, অনেকগুলো ব্যাংকও এখন বন্ধ করে দিয়েছে পিপিপিটা অ্যাকসেপ্ট করা। এখনো প্রায় 130 বিলিয়ন এখানে যদিও বাকি আছে, we don't know if that is going to be extended, but as of now it doesn't seem like it will, but we'll see. Oh, thank you so much. It's a good information. নাজমুল ভাই, যেটা আপনি প্রশ্ন করতে চাচ্ছেন ফাহিম ভাইকে। না, ফাহিম ভাইকে তো প্রশ্ন করার কিছু নাই, কারণ আমি তো আর মর্টগেজের স্পেশালিস্ট না, মর্টগেজে লেখাপড়া করিনি। তো আমি যে কথাটা মানে ফাহিম ভাই যে কথাটা ল্যান্ডলর্ড হিসেবে বলছেন, আমি যতটুকু কয়েকজন ল্যান্ডলর্ডের সাথে কথা হয়েছেন, এবং ভেরি আনফরচুনেট সিনারি হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে সবাই কিন্তু যেমন ধরুন আমাদের বাংলাদেশি ল্যান্ডলর্ডদের অনেকে স্প্যানিশ টেনেন্ট আছে, তারা কিন্তু খুব হার্ড ওয়ার্ক করে এবং দে আর পেইং রেন্ট, কিন্তু একই বাড়িতে বেসমেন্টে যে বাংলাদেশিটা থাকে সে রেন্ট দিচ্ছে না, সে কিন্তু আনএমপ্লয়মেন্টও ক্লেম করতেছে, আর স্প্যানিশ ভদ্রলোক হচ্ছে ইলিগাল। তো এই যে একটা কন্ট্রাস্টিং সিচুয়েশন, এইটা আমাদের কমিউনিটিতে এবার ভালোভাবে ধরা পড়ছে বলে আমি, এবং অনেক ল্যান্ডলর্ডই অভিযোগ করেছেন, উনি তো বলেছেন 90% ওনার, এবং অনেকে বলেছেন যে বাংলাদেশ থেকে 0%, নন বাংলাদেশিদের থেকে 100%। তো এই স্ট্যাটিস্টিক্স গুলো আমাদের জন্য আসা ভালো না, আমাদের জন্য অ্যাজ এ কালেকটিভ কমিউনিটি হিসাবে এটা আমাদের জন্য ভালো হিসাব না। আর একটু আগে জাকির যেটা বলেছে সেটাও ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে রেন্ট রিলিফের ব্যাপারে একটা ভুল ধারণা আছে, যে ফাহিম ভাই হয়তো খেয়াল করেনি যে গভর্নর কিন্তু সাইন করেছেন, শুধু যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা এখনো অনলাইনে দেওয়া হয়নি। এইটা সেকশন 8 ভাউচারের মতো হবে অনেকটা। এবং আবারও আমি বলি, অনেকবারই বলেছি, অনেকে হয়তো বিরক্ত হয়ে যাবেন এতবার যে রেন্ট রিলিফ পেতে হলে আপনার যে ইনকাম লস হয়েছে মার্চ, এপ্রিল, মে, জুন, এইটা আপনাকে প্রুভ করতে হবে। আপনি যদি আনএমপ্লয়মেন্ট থাকেন এটা হবে না, কোনোভাবেই হবে না, অতএব সেই চেষ্টা না করাটাই ভালো। আর হচ্ছে যে এই রেন্ট রিলিফটা দেওয়া হচ্ছে নিডি পিপলদেরকে, যারা নিডি, সত্যিকার অর্থে নিডি, ডকুমেন্টেড নিডি, যারা কাগজে কলমে প্রমাণ করতে পারবেন যে তারা ইনকাম হয়নি, ইনকাম লস করেছেন, তারাই শুধু এটার যোগ্য, কিন্তু অন্যরা কেউ যোগ্য না। এটা জাস্ট ভাড়া দিয়ে দিচ্ছে সরকার, স্টেট গভর্নমেন্ট, সেরকম কোনো কিছু না। তো এইটা আমাদের ভুল বোঝাবুঝিটার অবসান হওয়া উচিত আমি মনে করি। এবং আরেকটি কথা যেটা হয়তো অনেকে শুনেননি, গভর্নর এবং বিশেষ করে মেয়র ব্লাজিও বারবার একটি কথা বলেছেন যে তিনি চান যে কোনো টেনেন্ট ইভিক্ট না হোক, কিন্তু পাশাপাশি তিনি এটাও বলেছেন উনি কখনো ভাড়া দিতে মানা করেননি। উনি এটা বলেছেন যেটা ফাহিম ভাই একটু আগে বললেন, যে ল্যান্ডলর্ড এবং টেনেন্টের ভিতরে যদি একটা আপোষ হয় বিকজ অফ দিস প্যান্ডেমিক সিচুয়েশন, সেটা হচ্ছে বেস্ট সলিউশন ফর দিস কাইন্ড অফ সিচুয়েশন। থ্যাংক ইউ অল দ্য প্যানেলিস্ট। আমার মনে হয় যে আমরা আমাদের সময় শেষ হয়ে গেছে। একটা কথা বলতে চাচ্ছি, তাহের ভাই। জি তাহের ভাই, জি বলেন, শুনতে পাচ্ছি। হয়, আমি প্রথম জিনিস হলো যে রেন্ট সম্পর্কে যে কথাটা আমি বলতে চাই, আজকের যে পোস্ট তাহের ভাই নিজেই গত 2 সপ্তাহ আগে আমি মেয়রের সাথে যে সাংবাদিক সম্মেলনে আপনি প্রশ্ন করেছিলেন, যেটা যে আমি সরাসরি দেখছিলাম, মেয়র তো একটা ক্লিয়ার করে দিয়েছে যে রেন্ট সম্পর্কে এটা ভুল বুঝাবুঝির কোনো কারণ নেই। নিউ ইয়র্ক সিটির মেয়র সাহেব উনি যেটা বলেছেন যে সব যারা রেন্ট দিতে হবে তো সবাইকে রেন্ট দিতে হবে,
এবং সেটা হয়তো যদি তাদের কোনো হার্ডশিপ থেকে থাকে সেটাকে ল্যান্ডলর্ডের সাথে আলোচনার সাপেক্ষে তারা ওভার দ্য টাইম সেটা দিতে হবে। কিন্তু এখন সেটা না দিলেও সারবে, তবে ইভিক করা কাকু যাবে না, সেটা উনি ক্লিয়ার বলে দিয়েছেন। আর যে জিনিসটা হচ্ছে, আমরা যারা রেন্টে থাকি অথবা যারা বাড়ির মর্গেজ হোল্ডার, যদি এই যে আইনটা নিউ ইয়র্ক স্টেট থেকে পাস হতো তাহলে তো আমরা সবাই উপকৃত হতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনারা যেটা বলছেন, মেয়র যেটা বললেন যে যেহেতু কাজ শুরু হয়ে গেছে অলরেডি, আনএমপ্লয়মেন্ট পাচ্ছে অনেকে, প্লাস ইন দ্য মিন টাইম আমাদের থার্ড পেজে চলে যাচ্ছে, আমরা ওপেনিং হয়ে যাচ্ছে, অতএব এখন আর সেই সুবিধা বোধহয় সিটি থেকে দিচ্ছে না। তো বাকিটা কি জানি না নেক্সটে। তবে আমার ফাহিম সাহেবের সাথে কাছে একটা প্রশ্ন হচ্ছে এটা, যে স্মল বিজনেস যে ডিজাস্টার লোন, যেটা এসবিএল, যেটা প্যান্ডেমিক ডিজাস্টারের জন্য যে লোনটা, এই লোনটার আমরা শুনেছিলাম যে আগে পার্সেন্টেজ ইন্টারেস্ট রেট হয়তো 1% ছিল, এটা কি সঠিক কিনা জানি না, তবে এখন শুনছি 3 তো আপনার থেকে জানতে চাই যে স্মল বিজনেস ডিজাস্টার লোনের জন্য অ্যাপ্লাই করতে হয়ে যদি কেউ অ্যাপ্লিকেবল হয়, এলিজিবল হয়, তাহলে এটার পার্সেন্টেজ রেটটা কত হবে, ইন্টারেস্ট রেটটা? এটা অ্যাকচুয়ালি ভ্যারি করে, আপনার নট নেসেসারিলি 1%। এটা আমরা যদিও বিজনেস লোন নিয়ে আমরা ডিল করি না, তবে জাকির আমি অ্যানসারটা আমি কুইকলি দিয়ে দিই আসলে। দিতে পারবেন ভালো। জি, so basically, hello bhai, apnar so the EIDL loan was always 3.75%. Apnar for non-profit organizations it was 2.75%. So 3.75% is about what was the max amount, still is the same. Apni je 1% এর কথা যেটা বলতেছেন, এটা হলো for PPP loan, so paycheck protection loan. So PPP loan এর আপনার যদি এটাতে লোন ফরগিভনেস আপনি না পান, তাইলে এটা আপনার 1% আপনার মানে ইন্টারেস্ট রেটটা হবে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা তো শেষ করবো। আমার নজরুল সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন করেছে একজন, যে ট্রাভেল এজেন্টের ফ্লাইট কাতার এয়ার গত 21 তারিখ হতে ঢাকা, দোহা, নিউ ইয়র্ক, আমিরাত গত 24 তারিখ হতে ঢাকা, দুবাই, নিউ ইয়র্ক ফ্লাইট চালু করেছে, এবং আমার পরিচিত একজন গতকাল নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছে। তার ভাই এগুলা কিন্তু স্পেশাল ফ্লাইট আছে, কিছু স্পেশাল ফ্লাইট আছে যেটা এদের ভাড়া বেশি, যেদের ভাড়া থাকে $1735, এটা কিন্তু নর্মাল ফ্লাইট না। আবার কাতারে কিছু ফ্লাইট আছে এক্সকারশন ফেয়ার টিকেট, যেটা বিভিন্ন ফ্লাইট কম্বিনেশন করে। এটা অনেক ফ্লাইট আছে যারা অনেকে চার্টার করে আসে, তারপরে যারা এক্সট্রা সিট থাকে তারা ওইগুলা সিট গুলা ওইখান থেকে বোর্ডিং করে নিয়ে চলে আসে। আমাকে আবার একটা কথা আমি আপনার মাধ্যমে টাইম টেলিভিশনের সবাইকে বলতে চাই, কারণ সুযোগ যখন দিচ্ছেন আমাকে, ডিজিটাল ট্রাভেল এখন জ্যাকসন হাইটে আরেকটা দুইটা, আমি কিন্তু অ্যাস্টোরিয়াতে দীর্ঘ 12 বছর পরে 13 বছরে পা দিচ্ছি। ডিজিটাল ট্রাভেল অ্যাস্টোরিয়া এই কনফিউজ থাকে লোকদের। তো আমি আপনার মাধ্যমে টাইম টেলিভিশনের সবাইকে জানাতে চাইছি, আমি 12 বছর থেকে আবার 13 বছরে পা দিছি ডিজিটাল ট্রাভেল অ্যাস্টোরিয়া। আরেকটা কথা আমি কাস্টমারদের বলবো, যেখান থেকে টিকিট কিনেন একদম সঠিক জায়গাতেই টিকিট কিনবেন, একদম সব পেজ পুশ। এখন কিন্তু অনেক ট্রিকি টিকিট কম্বিনেশন ফ্লাইটে, সবাইকে বলবো সবগুলা বুঝে শুনে টিকিট করার জন্য। থ্যাংক ইউ। একটু ইনপুট দিতে পারি, এই আমাদের সময় শেষ হয়ে গেছে। জি, ইনপুট দিতে পারি। সেটা হচ্ছে, যেহেতু কাতার এয়ারওয়েজ বাংলাদেশ গভর্নমেন্টকে অনেক সাহায্য করেছে চার্টার ফ্লাইট মেইনটেনেন্সের ব্যাপারে, সেই সাহায্য হিসাবে তারা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে একটা আদায় করেছে সুবিধা, সেটা হচ্ছে ঢাকা থেকে নট কাতার ওয়াইজ ফ্লাইট ঢাকা, সেটা হচ্ছে ঢাকা থেকে যারা নিউ ইয়র্কে ফিরে আসতে চায় তাদের জন্য অধিক মূল্যে ফ্লাইটের ব্যবস্থা তারা করেছে। আগে এই চার্টারের ব্যবস্থাটা ছিল, এখন আর চার্টার নাই, এখন কাতার এয়ারওয়েজের ঢাকা অফিস থেকে গিয়ে আপনি টিকিটটা করতে পারেন। এটা কাতারকে একটা স্পেশাল ফ্যাসিলিটি বাংলাদেশ গভর্নমেন্ট দিয়েছে, অনেকে অ্যাভেল করতেছে। থ্যাংক ইউ। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি সর্বশেষ কিছু বলবেন? আধা মিনিট, আপনার সাউন্ড মিউট করা আছে। ধন্যবাদ তাহের ভাই আপনাকে এবং প্যানেলিস্ট এবং দর্শক যারা দেখছিলেন। আমরা আবারও আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে কোভিড একটা সংক্রামক রোগ, সো এটা আপনার সচেতন থাকবেন। স্বাস্থ্য সচেতনতা আপনাদেরকে এই রোগ থেকে বাঁচাতে পারে। তা আপনারা যেখানেই যান, পাবলিক গ্যাদারিং এ, বাজারে, শপিং এ, মসজিদে, সবসময় এই দূরত্বটা বজায় রাখবেন এবং এতে আপনারা
বাঁচবেন এবং আপনার পরিবারকেও আপনারা বাঁচাতে পারবেন। আর মসজিদে যখন আসবেন সেইভাবে আসেন, এবং মসজিদে আমরা বলছি আপনাদেরকে আসতে, যে আমাদের মাস্ক রয়েছে, বাট আপনারা যেন জায়নামাজ নিয়ে আসেন। প্রত্যেক মসজিদেই যারা যান আপনার নিজস্ব জায়নামাজটা নিয়ে যাবেন। এতে আপনারা যেখানে শ্রদ্ধা দিবেন, যাতে আপনার ওই যদিও কোনো সংক্রামক থাকে আপনাকে সেটা স্পর্শ করবে না, বা আপনার যদি থাকলে অন্যজন নিবে না। তো প্লিজ কাম উইথ দ্য জায়নামাজ এন্ড মাস্ক, হ্যান্ড মাল খাবার থাকতে হবে আপনাকে। আপনার সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জনাব ফাহিম জান, আপনাকে জানতে চাই যে ডু ইউ হ্যাভ এনি সাজেশন, যারা মর্গেজ নিয়েছেন, মর্গেজ দিতে পারছেন না বিভিন্ন ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে, তাদের প্রতি কোনো সাজেশন আছে আপনার 1 মিনিটে? আপনার সাউন্ডটা ঠিক করতে হবে। সাউন্ড একেবারেই শোনা যাচ্ছে না ফাহিম ভাই। জি, এখন বলেন শুনি। না, আপনার সাউন্ড অফ হয়ে আছে। হ্যাঁ, আপনি কি শুনতে পারতেছেন এখন আমাকে? এখন শুনতে পাচ্ছি। জি জি, আমি তাদেরকে এই মুহূর্তে একটাই কথা বলতে পারি, যারা এই প্রোগ্রামটা দেখছেন, আপনারা মর্গেজ কোম্পানিকে, আপনার যে মর্গেজ, বর্তমান যে মর্গেজ কোম্পানি যারা আপনারা মর্গেজ পে করছেন, তাদেরকে আপনারা ফোন করে জানেন। তারা প্রত্যেকেই কোঅপারেট করতেছে। প্রত্যেক মর্গেজ কোম্পানি এখন কোঅপারেট করে, তারা 3 মাস 90 ডেজ কিংবা 120 ডেজ এর তারা ডিফারমেন্ট দিচ্ছে। সুতরাং না পে করতে পারলে আপনারা মর্গেজ কোম্পানিকে পে করে ডিফারমেন্টটা নিয়ে নেন। 90 ডেজ কিংবা 120 ডেজ আপনারা যেটা সুবিধা হয় সেটা। থ্যাংক ইউ সো মাচ। জনাব আব্দুল রাহিদ চৌধুরী জাকির, আপনার কি সর্বশেষ কোনো আর আপডেট আছে, কোনো তথ্য আছে আর? না, সর্বশেষ কিছু কোনো আপডেট নেই। এজ এ কমিউনিটি আমি বারবার বলতেছি সবাইকে যে আসলে আমাদের অ্যাওয়ারনেসটা খুবই জরুরি। আমি জানি অনেক the source of our main information is probably a lot of news channels and things like that, but আমাদের মনে কিছু পড়াশোনা এটা একটু এড করার দরকার, as a community we are growing so fast, alhamdulillah, that we need to kind of be aware of a lot of these things that is happening. এখানে আমাদের ফোন নাম্বার অনেকে যাচ্ছে। আমাদের ফোন নাম্বার হলো 646-295-3811, জামাইকা এবং ব্রঙ্কস। থ্যাংক ইউ। জনাব আপনার কি বলার আছে আর? আপনার সাউন্ড মিউট করুন। আচ্ছা, বলা হচ্ছে এটা যে ট্রাভেল সম্পর্কে বলছি, যে বাংলাদেশ থেকে গত সপ্তাহে একটা ফ্লাইট এসেছে কাতার এয়ারলাইন্সের, গত 1.5 সপ্তাহ আগে। কিন্তু সেই ফ্লাইটে প্রায় 450 যাত্রী নিয়ে আসছে। আমার জানা মতো প্রায় পুরো ফ্যামিলিটাই এফেক্টেড হয়ে গেছে, তার মধ্যে 2 জন এখন ক্রিটিক্যাল অবস্থায় আছে হসপিটালে। তো অতএব আপনারা এখন ফ্লাইট চালু করার ব্যাপারে যারা আসা যাওয়া করবেন তারা এখনো সাবধান। বিশেষ করে বাংলাদেশ থেকে আসার ব্যাপারে অথবা এখান থেকে যাওয়ার ব্যাপারে একই হিসাব করে যাওয়াটা ভালো। আর যেটা বলা হচ্ছে যে ফ্লাইটের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখা হচ্ছে, কিন্তু ওরা বললো না, কোনোই বজায় রাখা হচ্ছে না। আপনি শুনতে পাচ্ছেন নাজমুল হাসান? আপনি কি এমনি জাস্ট 1 মিনিটে শেষ করে দেব অনুষ্ঠান, যে আমাদের যারা প্রার্থী নির্বাচনে এই কয়েকদিন আগে 23 তারিখে পার্টিসিপেট করলেন, তাদের সর্বশেষ কোনো খবর আপনার জানা আছে? আপডেট? আমাদের ভোট গণনা চলছে বোর্ড অফ ইলেকশন অফিসে। ওকে, সো এটা জুলাইয়ের ফার্স্ট উইক নাগাদ জানা যাবে। 1 থেকে 2 তারিখের ভিতরে আমরা হয়তো আশা করছি আমরা খবর পেয়ে যাব। তবে আমাদের 2-1 জন ক্যান্ডিডেট খুব ক্লোজ রেসে থাকবেন, এটা ডেফিনিট, এটা নিশ্চিত করে। থ্যাংক ইউ সো মাচ। জনাব নাজমুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব ফাহিম জান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নজরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। এস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলস এবং হেলালুদ্দিন, আপনাকে ধন্যবাদ। আব্দুল রাহিদ চৌধুরী জাকির, আপনাকে ধন্যবাদ। জনাব মঞ্জির আহমেদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে রাত 9টায়। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।